কনক চাপা একটি কণ্ঠের দীর্ঘ পথ চলা জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প। বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে কিছু কণ্ঠ আছে যেগুলো শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। কখনো প্রেমের আবেগে, কখনো বিরহের বেদনায়, কখনো আনন্দে, আবার কখনো নিঃশব্দ অভিমানে। যে কণ্ঠ কয়েক দশক ধরে কোটি মানুষের অনুভূতির সঙ্গে মিশে আছে, কনক চাপা সেই বিরল শিল্পীদের একজন। রুমানা মোর্শেদ কনক চাপা বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের এক পরিচিত ও জনপ্রিয় নাম। শিশুশিল্পী হিসেবে নতুন কুড়ির মন্থ থেকে শুরু করে চলচ্চিত্রের প্লেব্যাক, আধুনিক গান, লেখালেখি, চিত্রশিল্প এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দীর্ঘ পথ চলায় তিনি নিজেকে আবদ্ধ রাখেননি শুধু একটি পরিচয়ে। প্রায় 4 দশকের পেশাদার সঙ্গীত জীবনে তার কণ্ঠে এসেছে হাজার হাজার গান। তার নিজের হিসাব অনুযায়ী ডায়েরিতে নথিভুক্ত গানের সংখ্যা 3600 থেকে 3700-র মতো। এরপরও তিনি আরও কয়েকশো গান করেছেন, যেগুলো সব নথিভুক্ত হয়নি। ফলে তার মোট গানের সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি বলে তিনি নিজেই উল্লেখ করেছেন। আর এই দীর্ঘ সঙ্গীত যাত্রায় তিনি অর্জন করেছেন 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অসংখ্য অন্যান্য পুরস্কার ও সম্মাননা। 2026 সালে তার দীর্ঘ সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসাবে যোগ হয়েছে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর 20তম আসরের আজীবন সম্মাননা। কিন্তু এই সাফল্যের গল্প শুরু হয়েছিল অনেক আগে, একটি সঙ্গীতপ্রেমী পরিবারে জন্ম নেওয়া এক ছোট্ট মেয়েকে নিয়ে। আজ আমরা জানব সেই ছোট্ট মেয়েটির কণ্ঠ কিভাবে ধীরে ধীরে হয়ে উঠেছিল বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম পরিচিত কণ্ঠ। জন্ম ও পারিবারিক পটভূমি। কনক চাপার জন্ম 1969 সালের 11 সেপ্টেম্বর ঢাকার শান্তিবাগে। তার বাবা আজিজুল হক মোর্শেদ ছিলেন সঙ্গীতানুরাগী মানুষ। মা মোমেনা জাহানও ছিলেন সাংস্কৃতিক আবহের সঙ্গে যুক্ত। পরিবারের মধ্যেই ছিল গান ও সংস্কৃতির পরিবেশ। কনক চাপার সঙ্গীত জীবনের পেছনে পরিবারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলাতেই তিনি গানের প্রতি আকৃষ্ট হন এবং পরিবার থেকেই পান উৎসাহ। বাবার গান প্রেম এবং পরিবারের সাংস্কৃতিক পরিবেশ তার শিল্পীসত্তা গড়ে ওঠার অন্যতম ভিত্তি হয়ে ওঠে। পরবর্তীকালে কনক চাপা নিজেও বলেছেন, জীবনের বড় প্রাপ্তিগুলোর মধ্যে তার মা বাবাকে পাওয়াকে তিনি বিশেষভাবে মনে করেন। তার ভাষায়, বাবা ছিলেন তার কাছে একজন দার্শনিক আর মা ছিলেন চিন্তাবিদ। অর্থাৎ কনক চাপার শিল্পী হয়ে ওঠার গল্প শুধু একজন প্রতিভাবান শিশুর গল্প নয়, এটি একটি পরিবার, একটি পরিবেশ এবং দীর্ঘ সাধনার গল্প। শৈশব ও সঙ্গীতের হাতেখড়ি। ছোটবেলা থেকেই গান ছিল কনক চাপার জীবনের অংশ। তবে তার সঙ্গীত জীবনের প্রথম পরিচিত অধ্যায় আরও আগেই শুরু হয়েছিল। 1976 সালে বাংলাদেশ বেতারের কলকাকলি অনুষ্ঠানে বশির আহমদের সুরে আমারই দেশ একটি ফুলের মতো গানটি কনক চাপার গাওয়া প্রথম মৌলিক গান হিসেবে উল্লেখ করা হয়। এরপর 1978 সালে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোর অনুষ্ঠান নতুন কুড়িতে অংশ নিয়ে তিনি আরও পরিচিতি পান। নতুন কুড়ি ছিল প্রতিভাবান শিশুদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। 1978 সালে কনক চাপা সেখানে দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করেন। একই সঙ্গে দলীয় সঙ্গীতেও প্রথম এবং উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় হওয়ার তথ্য তার সাম্প্রতিক সম্মাননা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওস্তাদ বশির আহমদের কাছে তালিম। কনক চাপার সঙ্গীত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তার তালিম। তিনি বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ বশির আহমদের কাছে দীর্ঘদিন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন। উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি নজরুল সঙ্গীত সহ ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারায় তিনি তালিম নেন। এই শাস্ত্রীয় ভিত্তি পরবর্তীকালে তার গায়কিতে বড় ভূমিকা রাখে। কারণ চলচ্চিত্রের গান শুধু সুন্দর কণ্ঠের বিষয় নয়, একজন প্লেব্যাক শিল্পীকে চরিত্রের আবেগ বুঝতে হয়, গানের কথা বুঝতে হয়, সুরের সূক্ষ্মতা ধরতে হয় এবং কণ্ঠের মাধ্যমে অভিনয় করতে হয়। কনক চাপার গায়কিতে এই প্রশিক্ষণের প্রভাব পরবর্তী সময়ে স্পষ্ট হয়ে ওঠে। বিটিভিতে পেশাদার সঙ্গীত জীবনের শুরু। নতুন কুড়ির পর কনক চাপার সামনে খুলে যেতে থাকে পেশাদার সঙ্গীতের দরজা। 1977 সালে নতুন কুড়ির সময় তার সঙ্গে সঙ্গীত পরিচালক মঈনুল ইসলাম খানের পরিচয় হয়। নতুন কুড়ির দলীয় সঙ্গীতের সঙ্গীত পরিচালক ছিলেন মঈনুল ইসলাম খান। এই পরিচয় পরবর্তীকালে তার ব্যক্তিজীবন ও শিল্পী জীবন দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1984 সালের 8 জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান অন্তরঙ্গে তিনি গান করেন। গানটির নাম ছিল এলোমেলো চুল আর ললাটের ভাঁজ।
গানটির কথা লিখেছিলেন সেজান মাহমুদ এবং সুর করেছিলেন মঈনুল ইসলাম খান। বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে এটিকেই টেলিভিশনে তার প্রথম গান হিসাবে উল্লেখ করা হয়েছে। কনক চাপা নিজেও বলেছেন ১৯৮৪ সালেই তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়, অর্থাৎ ১৯৭৬ ও ১৯৭৮ সালের প্রাথমিক সঙ্গীত চর্চা এবং শিশুশিল্পী হিসেবে পরিচিতির পর ১৯৮৪ সালকে তার পেশাদার ক্যারিয়ারের সূচনা হিসেবে ধরা যায়। এই সময় থেকেই কনক চাপার পেশাদার সঙ্গীত জীবনের নতুন অধ্যায় শুরু হয়। আর এই অধ্যায়ে তার পাশে ছিলেন এমন একজন মানুষ যিনি শুধু তার জীবনসঙ্গীই নন, তার সঙ্গীত জীবনেরও গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠেন। জীবনসঙ্গী মঈনুল ইসলাম খান। ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর কনক চাপার সঙ্গে সঙ্গীত পরিচালক ও সুরকার মঈনুল ইসলাম খানের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন কনক চাপার শিল্পী জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। কনক চাপা নিজেই তার ক্যারিয়ারের পেছনে মঈনুল ইসলাম খানের অবদানের কথা বহুবার বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার জীবনসঙ্গী নিজের জীবন অনেকটাই উৎসর্গ করেছিলেন তাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে। এই সম্পর্ক শুধু সংসারের সম্পর্ক ছিল না, এটি ছিল একজন শিল্পী এবং তার সহযাত্রীর সম্পর্ক। একদিকে কনক চাপার কণ্ঠ, অন্যদিকে মঈনুল ইসলাম খানের সুর ও সঙ্গীত জ্ঞান, দুয়ে মিলে তৈরি হয়েছিল এক দীর্ঘ শিল্পী জীবনের ভিত্তি। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের ছেলে ফয়জুল ইসলাম খান মাসুক এবং মেয়ে ফারিয়া ইসলাম খান। বিধাতা চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক। টেলিভিশনে পরিচিতি পাওয়ার পাশাপাশি কনক চাপার সামনে আসে চলচ্চিত্রের দরজা, আর সেই দরজা খুলে দেন বাংলাদেশের কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। কনক চাপার চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক ছিল বিধাতা চলচ্চিত্রে। আলাউদ্দিন আলীর সুরে তিনি গান করেন আপন কভু পর হয় না রে। গানটির কথা লিখেছিলেন নজরুল ইসলাম এবং চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন শেখ নজরুল ইসলাম। কনক চাপার নিজের স্মৃতিচারণ এবং আলাউদ্দিন আলীর সুরে বিধাতা চলচ্চিত্রে তার প্লেব্যাক অভিষেকের তথ্য, দুই দিক থেকেই বিধাতাকে তার চলচ্চিত্র জীবনের প্রথম প্লেব্যাক হিসাবে উল্লেখ করা যায়। প্রথম আলোর একটি প্রতিবেদনে কনক চাপার স্মৃতিচারণ তুলে ধরে বলা হয়েছে, তিনি তখন মাত্র ১৫ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে আলাউদ্দিন আলীর বাড়িতে গিয়েছিলেন গানটি তোলার জন্য। তবে চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার পরপরই তিনি রাতারাতি তারকা হয়ে যাননি। চলচ্চিত্রের জগতে তাকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হয়েছিল। ১৯৮০-এর দশক নিজের জায়গা তৈরি করার সময়। ১৯৮০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীত ছিল অত্যন্ত শক্তিশালী। একদিকে আলাউদ্দিন আলী, অন্যদিকে আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ একাধিক প্রতিভাবান সুরকার ও গীতিকার তখন চলচ্চিত্রের গানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন। এই সময় কনক চাপাও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন। তিনি চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে নিজের কণ্ঠের পরিচিতি বাড়াতে থাকেন। তবে তার জীবনের বড় পরিবর্তন আসে আরও পরে। ১৯৯০-এর দশকের শুরুতে যখন বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়ক নায়িকার আগমন ঘটতে থাকে, তখন কনক চাপার কণ্ঠ যেন সেই নতুন যুগের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। তুমি আমার এক নতুন অধ্যায়। সালমান শাহ ও শাবনূর অভিনীত তুমি আমার চলচ্চিত্র কনক চাপার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। এই চলচ্চিত্রে তিনি আবু তাহেরের সুরে তুমি আমার ভালোবাসার গান এবং দেখা না হলে একদিন কথা না হলে একদিন গান করেন। গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কনক চাপার ক্যারিয়ারে নতুন গতি আসে। এই গানগুলোর পর চলচ্চিত্রের নির্মাতা ও সঙ্গীত পরিচালকদের কাছে তার চাহিদা আরও বাড়তে থাকে, আর এই সময়েই তার কণ্ঠ হয়ে উঠতে থাকে ৯০-এর দশকের চলচ্চিত্রের অন্যতম পরিচিত নারী কণ্ঠ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে গুরুত্বপূর্ণ অধ্যায়। কনক চাপার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ নাম আহমেদ ইমতিয়াজ বুলবুল। তুমি আমারের গান শুনে বুলবুল কনক চাপাকে আরও চলচ্চিত্রে গান করার সুযোগ করে দেন বলে সাম্প্রতিক জীবনীমূলক প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। এরপর বুলবুলের সুরে কনক চাপার কণ্ঠে তৈরি হয় অসংখ্য জনপ্রিয় গান, যে প্রেম স্বর্গ থেকে এসে, প্রাণের চেয়ে প্রিয়, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, তুমি মোর জীবনের ভাবনা, তুমি আমার এমনই একজন সহ বহু গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় কনক চাপার কণ্ঠে একটি বিশেষ বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। তিনি শুধু গান গাইতেন না, গানের চরিত্রের অনুভূতিকে কণ্ঠে অভিনয় করতেন। প্রেমের গানে প্রেম, বিচ্ছেদের গানে কষ্ট আর আবেগঘন দৃশ্যে চরিত্রের অনুভূতি, সবকিছুই তার কণ্ঠে আলাদা মাত্রা পেত। ৯০-এর দশক
তারকা খ্যাতির বিস্তার। ৯০-এর দশকের মাঝামাঝি এসে কনক চাপা আর শুধু একজন প্লেব্যাক শিল্পী নন, তিনি হয়ে ওঠেন চলচ্চিত্রে নিয়মিত এবং নির্ভরযোগ্য নারী কণ্ঠ। চলচ্চিত্রে নায়িকার ঠোঁটে তার গান যেন আলাদা একটি আবেগ তৈরি করত। এই সময়ে তার কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান মানুষের মুখে মুখে ফিরতে থাকে। তুমি মোর জীবনের ভাবনা, তুমি আমার এমনই একজন, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, যে প্রেম স্বর্গ থেকে এসে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন সহ বহু গান তাকে আরও জনপ্রিয় করে তোলে। আর ধীরে ধীরে তার সামনে আসে সেই স্বীকৃতি যার জন্য একজন চলচ্চিত্র শিল্পীর ক্যারিয়ারে সবচেয়ে বড় সম্মানগুলোর একটি অপেক্ষা করে থাকে। একজন শিল্পী থেকে কণ্ঠশ্রমিক, কনক চাপার নিজের পরিচয়ের মধ্যেও রয়েছে একটি বিশেষত্ব। তিনি নিজেকে অনেক সময় কণ্ঠশিল্পীর চেয়ে কণ্ঠশ্রমিক হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তার কাছে গান শুধু প্রতিভা নয়, এটি শ্রম, অনুশীলন এবং দায়িত্বের বিষয়। এই দৃষ্টিভঙ্গি সম্ভবত তাকে এত দীর্ঘ সময় ধরে কাজ করার শক্তি দিয়েছে। দশকের পর দশক ধরে চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। একসময় তার নিজের হিসাব অনুযায়ী ডায়েরিতে লেখা গানের সংখ্যা ৩৬০০ থেকে ৩৭০০-র মতো ছিল। পরে আরও কয়েকশো গান করেছেন, অর্থাৎ তার মোট গান প্রায় ৪,০০০-এর কাছাকাছি পৌঁছেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। এত বিপুল সংখ্যক গান গাওয়ার মধ্যেও তার কণ্ঠের স্বাতন্ত্র্য ধরে রাখাই ছিল তার বড় অর্জন। কিন্তু কনক চাপার গল্প শুধু গানেই শেষ নয়। একজন শিল্পী হিসাবে সাফল্যের শিখরে ওঠার পাশাপাশি কনক চাপার মধ্যে ছিল আরও অনেক সৃজনশীল সত্তা। তিনি লিখেছেন, ছবি এঁকেছেন, বাগান করেছেন, নিজের অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। ২০১০ সালে প্রকাশিত হয় তার বই স্থবির যাযাবর। এরপর ২০১২ সালে মুখোমুখি যোদ্ধা এবং ২০১৬ সালে মেঘের ডানায় চড়ে প্রকাশিত হয়। ২০২০ সালে প্রকাশিত হয় তার জীবনীমূলক বই কাটাঘুরি। অর্থাৎ গান ছিল তার প্রধান পরিচয়, কিন্তু সৃষ্টিশীলতার পরিধি ছিল আরও বিস্তৃত। একটি ছোট্ট মেয়ে ১৯৭৮ সালে নতুন কুড়ির মঞ্চে দাঁড়িয়ে যে শিশু দেশাত্মবোধক গানে প্রথম হয়েছিল, সে সময় হয়তো কেউ জানত না এই কণ্ঠ একদিন বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের হাজারো গানের সঙ্গে জড়িয়ে যাবে। ১৯৭৬ সালে বেতারে প্রথম মৌলিক গান, ১৯৭৮ সালে নতুন কুড়ির সাফল্য, ১৯৮৪ সালে পেশাদার সঙ্গীত জীবনের শুরু, বিধাতা চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক, তারপর তুমি আমার, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর, অ্যান্ড্রু কিশোর সহ দেশের অসংখ্য জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ, একটির পর একটি জনপ্রিয় গান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, লেখালেখি, চিত্রশিল্প, রাজনীতি, আর সবশেষে ২০২৬ সালের আজীবন সম্মাননা। কিন্তু কনক চাপার গল্প এখানেই শেষ নয়, কারণ তার জীবনের সবচেয়ে জনপ্রিয় গানগুলো, চলচ্চিত্রের সোনালী সময়ে তার উত্থান, অ্যান্ড্রু কিশোর সহ জনপ্রিয় শিল্পীদের সঙ্গে তার অসংখ্য কালজয়ী গান, তার লেখক জীবনের বিস্তৃত গল্প এবং একজন শিল্পী হিসাবে তার উত্তরাধিকার, এসব নিয়ে রয়েছে আরও অনেক কথা। পরবর্তী পর্বে আমরা ফিরে যাব কনক চাপার সেই সোনালী সময়ে, জানব তার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর গল্প, জানব চলচ্চিত্র সঙ্গীতে তার বিশেষ অবস্থান কিভাবে তৈরি হয়েছিল, আর দেখব কেন কয়েক দশক পরও কনক চাপার কণ্ঠ বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে আলাদা একটি অধ্যায় হয়ে আছে। তাই কনক চাপার জীবনের দ্বিতীয় ও শেষ পর্বটি অবশ্যই দেখবেন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।